আসসালামু আলাইকুম। গল্প বাই মনিম চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের উপন্যাস নিশিথিনী। আজকে শুনবেন প্রথম পর্ব। প্রকাশকের প্রতিক্রিয়া। দেবীর দ্বিতীয় পর্ব এই নিশিথিনী। আর দেবীর মতোই এটিও একটি পূর্ণাঙ্গ উপন্যাস এবং আগে কোথাও প্রকাশিত হয়নি। দেবী প্রকাশিত হওয়ার পর পাঠকদের আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে রচিত হল মিসির আলীর আরেকটি রহস্য উন্মোচন পর্ব। মিসির আলীর ধারণা ছিল তিনি সহজে বিরক্ত হন না। এই ধারণাটা আজ ভেঙে যেতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে তিনি অসম্ভব বিরক্ত। যে রিকশায় তিনি উঠেছেন তার সিটটা ঢালু, বসে থাকা কষ্টের ব্যাপার। তার চেয়ে বড় কথা, 2 মিনিট পর পর রিকশার চেইন পড়ে যাচ্ছে। এখন বাজছে 10টা 23। 10:30টায় থার্ড ইয়ার অনার্সের সঙ্গে তার একটা টিউটোরিয়াল আছে। এটা কোনো ক্রমেই ধরা যাবে না। যে হারে রিকশা এগুচ্ছে তাতে ইউনিভার্সিটিতে পৌঁছতে তার আরও 15 মিনিট লাগবে। একালের ছাত্ররা এতক্ষণ টিচারদের জন্য অপেক্ষা করে না। মিসির আলি তার বিরক্তি ঢাকবার জন্য একটা সিগারেট ধরালেন। ঠিক তখন পঞ্চমবারের মতো রিকশার চেইন পড়ে গেল। রিকশাওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেইন পড়ার ব্যাপারটায় সে আনন্দিত। গদাই লস্করি চালে সে নামলো এবং সামনের চাকাটা তুলে ঝাঁকাঝাঁকি করতে লাগলো। চেইন পড়ে গেলে কেউ চাকা তুলে ঝাঁকাঝাঁকি করে বলে তার জানা ছিল না। রুক্ষ গলায় বললেন, এরকম করছো কেন? রিকশাওয়ালা জবাব দিল না। গরম চোখে তাকালো এবং মিসির আলীকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা বিড়ি ধরালো। মিসির আলী রাগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। 20 থেকে 1 পর্যন্ত উল্টো দিক থেকে গুনলেন। জীবনানন্দ দাশের মনে হয় একদিন কবিতার 4 লাইন মৃদুস্বরে আওড়ালেন। মিসির আলীর ধারণা, কিছু কিছু কবিতা মানুষের অস্থিরতা কমিয়ে দেয়। মনে হয় একদিন এমন একটি কবিতা। কিন্তু আজ তার রাগ কমছে না। রিকশাওয়ালা কঠিন মুখ করে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে। মিসির আলির দিকে ফিরেও তাকাচ্ছে না। মিসির আলি নিজেকে সামলাবার জন্যই ভাবতে লাগলেন, তিনি নিজে যদি সিগারেট ধরাতে পারেন তাহলে এই লোকটি কেন পারবে না? জুন মাসের প্রচণ্ড গরমে বেচারা ক্লান্ত ও বিরক্ত। একজন ক্লান্ত ও বিরক্ত মানুষ নিশ্চয়ই বিশ্রাম করার অধিকার আছে। তিনি হালকা গলায় বললেন, তোমার নাম কি? শামসু। বাড়ি কোথায় তোমার শামসু? বাড়ি ঘর নাই। দেরি হয়ে যাচ্ছে আমার। শামসু, রিক্সা চালাও, ক্লাস মিস হবে। শামসু কোনো পাত্তাই দিল না। রাস্তার পাশে পেচ্ছাপ করতে বসে গেল। তার বসার ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে সে সহজে উঠবে না, বসেই থাকবে। এই লোকটি কি কোনো একটি অজ্ঞাত কারণে তার সঙ্গে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে? মিসির আলি রিক্সা থেকে নেমে পড়লেন। 5 টাকা ভাড়া ঠিক করা ছিল। তিনি 6 টাকা দিলেন। সহজ স্বরে বললেন, নাও, ভাড়া নাও, আমি হেঁটে চলে যাব। সাধারণত রিক্সাওয়ালাদের সবচেয়ে ময়লা ন্যাতনীতি নোটগুলো দেওয়া হয়। মিসির আলি তাকে দিয়েছেন কচকচে নতুন নোট। এটা তিনি করলেন এই আশায় যাতে শামসু নামের এই উদ্ধত যুবকটি তার আচরণের জন্য লজ্জিত বোধ করে। এরকম কাণ্ড কারখানা মিসির আলি সাহেব করে থাকেন। একবার বাসে তার পাশে সুখী সুখী চেহারার এক বুড়ো বসল। দুজনের সিট, কিন্তু বুড়ো অকারণে পা ফাঁক করে তাকে চাপ দিতে লাগলো। বিচ্ছিরি কাণ্ড। মিসির আলি খানিকক্ষণ চাপ সহ্য করলেন। তারপর উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আপনার মনে হয় অল্প জায়গায় বসার অভ্যেস নেই। আপনি বরং একাই এখানে আরাম করে বসুন। মিসির আলি ভেবেছিলেন লোকটি এতে লজ্জিত ও বিব্রত হবে। সেরকম কিছু হলো না। লোকটি নির্বিকার ভঙ্গিতে দুজনের জায়গা দখল করে পা দোলাতে লাগলো। এরা অসুখী মানুষ। নিজেদের ব্যক্তিগত যন্ত্রণা এরা অন্যদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে।
ঢাকা শহরে অসুখী মানুষের সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন ভাবতে ভাবতে মিসির আলি দ্রুত হাঁটতে লাগলেন। মাথার উপর জুন মাসের গনগনে আকাশ, রাস্তাঘাট তেতে উঠেছে, বাতাসের লেশমাত্রও নেই। এবছর অসম্ভব গরম পড়েছে। এই অসহ্য গরমে রিকশাওয়ালারা মানুষ টানে কিভাবে কে জানে। মিসির আলি শামসু নামের উদ্ধত যুবকটির জন্য এক ধরনের মায়া অনুভব করলেন। ক্লাস ফাঁকা। আসমানি রঙের জামদানি শাড়ি পরা একটি মেয়ে শুধু সেকেন্ড বেঞ্চে বসে আছে। মেয়েটির মাথায় ঘোমটা। এটা একটা নতুন ব্যাপার। ইউনিভার্সিটির মেয়েরা মাথায় ঘোমটা দেয় শুধু আজানের সময়। মিসির আলি ঢুকতেই মেয়েটি উঠে দাঁড়ালো। তিনি অপ্রস্তুত স্বরে বললেন, দেরি করে ফেললাম, সবাই চলে গেছে নাকি? জি স্যার। তুমি বসে আছো কেন? তুমি কেন ওদের সঙ্গে গেলে না? মেয়েটি মৃদু স্বরে বলল, স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পারছি। তোমার নাম নীলু। জি। তুমি তো এই ক্লাসের নও। জি না। তাহলে? আমি স্যার আপনার সঙ্গে দেখা করবার জন্য বসে আছি। আমি রুটিনে দেখেছি আজ আপনার এখানে ক্লাস। মিসির আলি ভুরু কুঁচকে বললেন, তোমার কি বিয়ে হয়েছে? মাথায় ঘোমটা, তাই বললাম। নতুন বিয়ে হওয়া মেয়েরা প্রথম দিকে ঘোমটা পড়ে। আমার বিয়ে হয়নি। ও আচ্ছা। আপনার সঙ্গে আমার খুব একটা জরুরি কথা আছে স্যার। বলো। আমি স্যার অনেকটা সময় নিয়ে কথাটা আপনাকে বলতে চাই। আমি কি স্যার আপনার বাসায় যেতে পারি? বাসায় আমার কিছু ঝামেলা আছে। তাহলে স্যার আপনি কি আমাদের বাসায় একটু আসবেন? আমার খুব দরকার। ঠিক আছে, যাব। আমাদের বাসার ঠিকানা কি আপনার মনে আছে? একবার গিয়েছিলেন আমাদের বাসায়। আমাদের বাসার দোতলায় আপনার একজন পরিচিত মহিলা থাকতেন, রানু নাম। আমার মনে আছে। স্যার আপনি কি আজই আসবেন? আমার খুব দরকার। মিসির আলি তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। এই মেয়ের নাম নীলু, কিন্তু কোনো এক বিচিত্র কারণে তাকে অবিকল রানুর মতো দেখাচ্ছে। স্যার আপনি কি আজই যাবেন? ঠিক আছে রানু। আমার নাম কিন্তু স্যার নীলু। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটা হাসছে, যেন তাকে রানু বলায় সে খুশি। এটাই যেন আশা করছিল। আমাদের বাসার ঠিকানা কি লিখে দেব? লিখে দিতে হবে না, আমার মনে আছে। আসবেন কিন্তু স্যার। আসবো, আমি আসবো। যাই স্যার। আসসালামু আলাইকুম। নীলু উঠে দাঁড়ালো। এত সুন্দর মেয়েটি, শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবু এমন মায়া জাগিয়ে তুলছে কেন? মিসির আলি লজ্জিত বোধ করলেন। তার বয়স 41। এই বয়সের একজন মানুষের মনে এ জাতীয় তরল ভাব থাকা উচিত নয়। তাছাড়া এই মেয়েটি তার ছাত্রী। মিসির আলি শূন্য ক্লাসে দীর্ঘ সময় বসে রইলেন। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে তিনি ভাবছেন। মেয়েটির মাথায় ঘোমটা কেন? এই মেয়েটি দীর্ঘদিন ধরেই ক্লাসে আসছে না কেন? মেয়েটি চলে যাবার পরও একটা অস্বাভাবিক আচরণ করছে। সোজাসুজি হেঁটে গেছে, একবারও ফিরে তাকায়নি। মেয়েরা সাধারণত পেছন ফিরে তাকায়। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হচ্ছে, একটি মৃতা মেয়ের ছাপ আছে নীলুর মধ্যে। যেভাবেই হোক আছে, কিন্তু তা সম্ভব নয়। প্রকৃতি রহস্য পছন্দ করে না। তিনি সিগারেট ধরালেন। প্রকৃতি রহস্য পছন্দ করে না, কথাটা কি সত্যি? তার মনে হলো সত্যি নয়। প্রকৃতির কাজই হচ্ছে নানা রকম রহস্য সৃষ্টি করা। মানুষের কাজ হচ্ছে সেই রহস্যের কুয়াশা সরিয়ে দেয়া। এমন একদিন কি আসবে যখন কেউ বলবে না, দের আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ? আরে মিসির আলি সাহেব না,
এখানে কি করছেন? একা একা ক্লাসে বসে আছেন কেন? তিনি দাড়িওয়ালা এই লোকটাকে চিনতে পারলেন না। হাতে রেজিস্ট্রি খাতা, কাজে অধ্যাপক হবেন। মুখখানা হাসি হাসি। পান খেয়ে দাঁত লাল করে ফেলেছেন। পান খাওয়া লোকজন কি কিছুটা নম্র স্বভাবের হয়? মিসির আলির মনে হলো পান এবং স্বভাবের ভেতর কোনো একটা সম্পর্ক আছে। তিনি যে কজন পানবিলাসী লোককে চেনেন তাদের সবাই সদালাপী। কি, কথা বলছেন না কেন? কিছু ভাবছেন নাকি? মিসির আলি উঠে দাঁড়ালেন। শান্ত ও নরম স্বরে বললেন, জি না, কিছু ভাবছি না। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না। দাড়িওয়ালা অধ্যাপক অত্যন্ত বিস্মিত হলেন। মিসির আলি বিব্রত বোধ করলেন। কাউকে চিনতে পারছি না বলা তাকে প্রায় অপমান করার শামিল। বিশেষ করে অধ্যাপক শ্রেণীর মানুষরা এ ব্যাপারে খুব স্পর্শকাতর। সত্যি চিনতে পারছেন না? জি না, আমার একটা প্রবলেম আছে, কিছু মনে থাকে না। মাসখানেক আগে আমি আপনার কাছে একজন রোগী নিয়ে গিয়েছিলাম। ফিরোজ নাম, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনি ফিরোজের দুলাভাই। হ্যাঁ, দুলাভাই। এবং আপনার নাম হচ্ছে নাজিম উদ্দিন, হিস্ট্রি ডিপার্টমেন্ট। এই তো চিনতে পারছেন। চিনতে পারছি অ্যাসোসিয়েশন থেকে। একটা মনে পড়লে অন্যগুলো মনে পড়তে থাকে। অ্যাসোসিয়েশন অব আইডিয়াস। ফিরোজ তো অনেকখানি ইমপ্রুভ করেছে। এত অল্প সময়ে যে আপনি এতটা করবেন আমরা কেউ কল্পনাও করিনি। দারুণ ব্যাপার। মিসির আলি কিছু বললেন না। ফিরোজ আজ বিকেলে তার কাছে আসবে। প্রতি সোমবার ফিরোজের সঙ্গে তার একটি সেশন হয়। অথচ নীলুকে বলে রেখেছেন আজ যাবেন তাদের বাসায়। তার কাজকর্ম ইদানিং এলোমেলো হয়ে যাচ্ছে কেন? বয়স বাড়ছে। মিসির আলি সাহেব। জি। চলুন, লাউঞ্জে বসে চা খাওয়া যাক। চলুন। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? কি ভাবছেন এত? কিছু ভাবছে না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাসটি কেন ফেললেন এই নিয়ে ভাবতে চেষ্টা করলেন। অকারণে তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে না। সবকিছুর পেছনেই কারণ থাকে। এই জগতে কারণ ছাড়া কিছুই হয় না। সবই লজিক, জটিল লজিক। জটিল কিন্তু অভ্রান্ত। লজিকের বাইরে এক চুলও কারো যাবার ক্ষমতা নেই। গত 2 মাস ধরে ফিরোজ প্রতি সোমবারে মিছিলের কাছে আসে। 5টার সময় আসে, থাকে 7টা পর্যন্ত। আজ কি মনে করে 3টার সময় চলে এসেছে। মিসির আলি তখনও ইউনিভার্সিটি থেকে ফেরেননি। তার কাজের মেয়ে হানিফা দরজা খুলে দিল। সে দরজা খুলল ভয়ে ভয়ে। ফিরোজের দিকে তাকালেই তার বুক টিপ টিপ করে। বড় ভয় লাগে। স্যার কি আসেন হানিফা? জি না, আজ একটু সকাল সকাল এসে পড়েছি। আমি বসি কেমন? জি আচ্ছা। তুমি আমাকে এক গ্লাস লেবু শরবত খাওয়াতে পারো? প্রচণ্ড গরম। হানিফার বয়স 10, কিন্তু সে খুবই চটপটে। মিসির আলি সাহেব তাকে অল্প দিনের মধ্যেই বর্ণ পরিচয় করিয়েছেন। পড়াশোনার ব্যাপারে তার অসম্ভব আগ্রহ। মেয়েটি এমনিতেও চটপটে। সে বড় এক গ্লাস শরবত বানালো, 3 টুকরা বরফ ছেড়ে দিল। ট্রেতে করে শরবতের গ্লাস এবং আরেক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেল। সে দেখেছে শরবত খাবার পরপরই সবাই পানি খেতে চায়। ফিরোজ অবশ্য উল্টোটা করল। পানি খেলো প্রথমে, তারপর বেশ সহজ স্বাভাবিক গলায় বলল, তুমি আমাকে ভয় পাও কেন হানিফা? ভয় পাই না তো। পাও, খুবই ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই। আমি এখন সেরে গেছি। পুরোপুরি না সারলেও অসুখটা আর নেই।
চেঁচামেচি হইচই কিছুই করি না, ঠিক না? জি ঠিক। এখন দেখো না, সবাই একা একা ছেড়ে দেয়, আগে ছাড়তো না। হানিফা কিছু বলল না। ফ্যানটা ছেড়ে দাও। হানিফা ফ্যান ছেড়ে দিল। ফিরোজ ভারী গলায় বলল, এই গরমে সুস্থ মানুষে পাগল হয়ে যায়, আর আমি তো এমনিতেই পাগল। হানিফার বুকের ভেতর ধক করে উঠল। বলে কি এই লোক? বাড়িতে আর কেউ নেই, শুনশান নীরবতা। হানিফার ইচ্ছা করতে লাগলো বাড়ির বাইরের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। হানিফা। জি। আমাকে ভয় লাগছে? জি। ভয়ের কিছু নেই, আমি সেরে গেছি। ঠিক আছে, তুমি যাও, আমি বসে থাকবো চুপচাপ। হানিফা রান্নাঘরে চলে গেল। কি মনে করে সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। কেন জানি দারুণ ভয় করতে লাগলো তার। ফিরোজ বসে আছে চুপচাপ, তার চোখ ঈষৎ লাল। খুব সূক্ষ্মভাবে হলেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। ছেলেটির বয়স 22, অত্যন্ত সুপুরুষ। চিবুক এবং ঠোঁট কিশোরীদের মতো, বড় বড় চোখ, পাতলা নাক। তাকে দেখলে মনে হয় মেয়ে বানাতে গিয়ে প্রকৃতি কি মনে করে শেষ মুহূর্তে তাকে পুরুষ বানিয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু কাঠিন্য ঢেলে দিয়েছে। ফিরোজের সমস্যাটা শুরু হয় এইভাবে। সে 2 বছর আগে জানুয়ারি মাসে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল। যাবার উদ্দেশ্য ছিল একটাই, গ্রাম দেখা। ফিরোজ কখনো গ্রাম দেখেনি। বন্ধুর বাড়ি ময়মনসিংহের মোহনগঞ্জে, চমৎকার একটা জায়গা। ভোরবেলায় আকাশের গায়ে নীলাভ গাঢ় পাহাড় দেখা যায়, চারিদিকে ধুধু প্রান্তর। বর্ষা আসা মাত্র যা পানিতে ডুবে যায়, সেই পানি সমুদ্রের মতো গর্জন করতে থাকে। অল্প বাতাসেই সমুদ্রের মতো বিশাল ঢেউ ওঠে। এখন অবশ্য শুকনো খটখট করছে চারিদিকে, তবু ফিরোজ মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে মুগ্ধ হলো বন্ধুর বাড়ি দেখে। বিশাল এক দালান, সিনেমাতে পুরনো আমলের জমিদার বাড়ির মতো মনে হয়। এক একটি ঘর এত উঁচু এবং এত বিশাল যে কথা বললেই প্রতিধ্বনি হয়। ফিরোজের বন্ধুর নাম আজমল চৌধুরী। সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখালো। অতিথিদের থাকবার জায়গা, নায়রীদের থাকবার জায়গা, কুয়োতলা, বাড়ির পেছনের সার দেয়াল যেখানে পূর্বপুরুষদের কবর আছে। ফিরোজের বিস্ময়ের সীমা রইল না। কি কাণ্ড! সে মুগ্ধ কণ্ঠে বলল, এ তো হুলস্থুলস ব্যাপার রাজমল। তোরা রাজা মহারাজা ছিলি, তা তো কোনোদিন বলিসনি। এখন কিছুই নেই, দালানটাই আছে, আর কিছুই নেই। সেই দালানি ভেঙে ভেঙে পড়ছে, আর একটা ভূমিকম্প হলে গোটা দালানি ভেঙে পড়ে যাবে। তাছাড়া খুব সাপের উপদ্রব। বলিস কি? এখন ভয় নেই কোনো, সব সাপ হাইবারনেশনে চলে গেছে। গরমের সময় ভয়াবহ কাণ্ড হয়। কোনো ব্যবস্থা করতে পারিস না? আজমল কঠিন স্বরে বলল, এর একটাই মাত্র ব্যবস্থা আছে, সব ছেড়ে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া। এত চমৎকার ঘরবাড়ি ছেড়ে চলে যাবি? বলিস কি? চলে যাব, এখানে থাকলে মারা পড়তে হবে। 3টা মাত্র মানুষ আমরা, আমি, মা আর আমার ছোট বোন। এত বড় বাড়ি দিয়ে করব কি? জঙ্গল হয়ে গেছে চারদিকে, দেখছিস না? 2 দিন থাকার পরিকল্পনা নিয়ে ফিরোজ গিয়েছিল, কিন্তু পঞ্চম দিনেও সে ফেরার কথা কিছু বলল না। বড় আনন্দের সময় কাটতে লাগলো। গ্রাম যে এত ইন্টারেস্টিং হবে তার ধারণার বাইরে ছিল। শুধু একটি খটকা লেগে থাকলো তার মনে। আজমলের বোনের সঙ্গে তার দেখা হলো না, যদিও মেয়েটি এই বাড়িতেই থাকে। মেয়েটির নাম নাজ। আজমলের মা প্রায় তার মেয়েকে চিকন গলায় ডাকেন, নাজ, ও নাজ। তার উত্তরে মেয়েটি ক্ষীণ স্বরে সাড়া দেয়। মেয়েটির সারা শব্দ এইটুকুই। ফিরোজ একবার ভেবেছিল আজমলকে তার বোনের কথা জিজ্ঞেস করে।
কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি। প্রাচীনপন্থী একটি পরিবার, হয়তো কিছু মনে করে বসবে, এদের হয়তো কঠিন পর্দার ব্যাপার আছে। ষষ্ঠ দিন সন্ধ্যায় মেয়েটির সঙ্গে ফিরোজের দেখা হয়ে গেল। ফিরোজ অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যাবেলা। চারদিক অন্ধকার, ঘরে আলো দিয়ে যায়নি। ফিরোজ সিঁড়ি বেয়ে নিচে নেমেই হকচকিয়ে গেল। 17-18 বছরের একটি মেয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার এক হাতে হারিকেন, হারিকেনের আলো পড়েছে মেয়েটির মুখে। এই মুখ কি কোনো মানবীর মুখ? অসম্ভব। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত রূপ কি এই মুখে আঁকা নয়? ফিরোজ চোখ ফিরিয়ে নিতে চাইল, পারল না। সে তাকিয়েই রইল। মেয়েটি বলল, আমি নাজনীন। কিছু একটা বলতে হয়, ফিরোজ বলতে পারল না। কোনো কথা তার মনে এলো না। এই অসম্ভব রূপবতী মেয়েটিকে সে কি বলবে? ভাইয়া বাজারে গেছে, এসে পড়বে। আপনি বড় ঘরে বসুন, চা পাঠিয়ে দিচ্ছি। ফিরোজ বড় ঘরের দিকে রওনা হলো আচ্ছন্নের মতো, এবং সে মনে করতে পারল না মেয়েটির গায়ে শাড়ি ছিল না সালোয়ার কামিজ। মেয়েটির চুল কি বেনি বাঁধা ছিল না খোলা ছিল? তার মুখটি কি গোলাকার না লম্বটে? কিছুই মনে নেই। শুধু মনে আছে একটি তুলি দিয়ে আকাশে মুখ দেখে এসেছে। যে শিল্পীটি ছবিটি এঁকেছেন তার বাস এ পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। রাতে খাবার সময় আজমল সহজ বলল, নাজের সঙ্গে তোর দেখা হয়েছে, তাই না? নাজ বলছিল। ফিরোজ কিছু বলল না। আজমল বলল, ও কিছুতেই তোর সামনে আসতে চাচ্ছিল না। দেখাটা সেজন্যই এমন হঠাৎ হয়েছে। আসতে চাচ্ছিল না কেন? লজ্জা। ওর পোলিওতে একটা পা নষ্ট। এই লজ্জায় সে কারো সামনে পড়তে চায় না। আজমলের মুখ কঠিন হয়ে গেল। সে রুক্ষ স্বরে বলল, পৃথিবীর সমস্ত লজ্জা তার মধ্যে, শুধু তোর সামনে কেন, সে কারো সামনেই যায় না। সমস্ত রাত ফিরোজ এক ফোঁটা ঘুমাতে পারল না। এত কষ্টের রাত তার জীবনে আসেনি। এবং ভয়াবহ ঘটনাটি ঘটল পরদিন দুপুরে। সে একা একা শিয়ালজানি খালের পাড় ধরে হাঁটতে লাগলো। তার 1 ঘন্টার মধ্যেই 4-5 জন লোক তাকে ধরাধরি করে নিয়ে এলো। তার চোখ লাল, টকটক করছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, মুখ দিয়ে ফেনা ভাঙছে, কথাবার্তা অসংলগ্ন, মাঝে মাঝে বিকট স্বরে চেঁচিয়ে উঠছে এবং দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করছে। আজমল এবং তার মা হতভম্ব। নাজনীন সমস্ত ব্যাপার দেখে অনবরত কাঁদছে। বাড়ি ভর্তি হয়ে গেছে মানুষে। নানান জল্পনা কল্পনা, খারাপ বাতাস লেগেছে, জিনে ধরেছে, কালির আছর হয়েছে। ফিরোজকে নিয়ে আসা হলো ঢাকায়। সারিয়ে তুললেন মিসির আলি সাহেব। সেই সারানোর ব্যাপারটা সাময়িক। কিছুদিন সুস্থ থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে। লোকজনদের গলা টিপে ধরতে চায়, জিনিসপত্র ভেঙে একাকার করে। তবে এখন অবস্থা অনেক ভালো। অসুস্থতার সময় আগের মতো ভায়োলেন্ট হয় না, চুপ করে থাকে, কারো সঙ্গে কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকে। ঘর থেকে শুধু বিড়বিড় শব্দ শোনা যায়, সে যেন কারো সঙ্গে কথা বলছে। যখন সে সুস্থ থাকে তখন তার অসুস্থ অবস্থার কথা বিশেষ মনে থাকে না। মিসির আলি সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে যা বের করেছেন তা খাতায় লিখে রেখেছেন। লেখা হয়েছে ফিরোজের জবানিতে, অসুস্থতার বিবরণ। সারা রাত আমার নানা কারণে ঘুম হয়নি। শেষ রাতের দিকে একটু ঘুম এলো, তাও অল্প কিছুক্ষণের জন্যে। 6টার সময় বিছানা ছেড়ে বাইরে এসে দেখি আজমল একটা চাদর গায়ে দিয়ে
আমবাগানে রোদের জন্য অপেক্ষা করছে। চট করে রোদ উঠবে বলে মনে হলো না, কারণ খুব কুয়াশা। আমি লক্ষ্য করেছি ৮টা-৯টার আগে এ অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায় না। আজমল আমাকে দেখে বলল, আজ এত সকাল সকাল উঠলি যে? চোখ লাল কেন? রাতে ঘুম হয়নি? হয়েছে। চা খাবি এক কাপ? নাস্তা হতে দেরি হবে। চাল কোটা হচ্ছে, পিঠা হবে, সময় লাগবে। চা এক কাপ খাওয়া যায়। চা খেতে খেতে পাখি শিকার নিয়ে কথা হলো। এখান থেকে প্রায় মাইল চারেক দূরে পুকইরা বিলে নাকি খুব হাঁস নামছে। শেষ রাতে উঠে গেলে প্রচুর পাওয়া যাবে। আমি হাঁস মারার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখালাম, কিন্তু আজমলের কাছ থেকে কোনো রকম সাড়া পাওয়া গেল না। অথচ এখানে যার সঙ্গেই দেখা হয় সেই জিজ্ঞাসা করে পাখি শিকার করতে এসেছে কিনা। আজমলের এরকম অনাগ্রহের কারণ নাস্তা খাবার সময় টের পাওয়া গেল। এদের পাখি মারার কোনো বন্দুক বর্তমানে নেই। একটা দোনলা উইনস্টন গান ছিল, অর্থনৈতিক কারণে বিক্রি করে ফেলতে হয়েছে। শিকারের প্রসঙ্গ উঠতেই এই কারণেই আজমলের মন খারাপ করেছে। আমার নিজেরও তখন একটু খারাপ লাগলো। শিকারের প্রসঙ্গটা না তুললেই হতো। আজমল বলল, তুই থাক, আমি দেখি একটা বন্দুকের ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম, বন্দুকের ব্যবস্থা করার দরকার নেই, শিকারের দিকে আমার কোনো ঝোঁক নেই। আজমল আমার কথা শুনল না। সে অসম্ভব জেদি। আমার আমাকে রেখে চলে গেল। আমার তেমন কিছু করার নেই। শিয়ালদানি খাল ধরে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। এ অঞ্চলে হিন্দু বসতি খুব বেশি। এদের ঘরদুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে। তবে অনেক বাড়িঘর দেখলাম ফাঁকা। আজমলের কাছে শুনেছি অনেক হিন্দু পরিবার ৭১-এর যুদ্ধে কলকাতা গিয়ে আর ফিরে আসেনি। বেশ কিছু মারা পড়েছে পাকিস্তানি আর্মির হাতে। এদের ঘরবাড়ি ফাঁকা, বড় বড় ঘাস জন্মেছে। জনমানবশূন্য বাড়িঘর দেখতে কেমন যেন ভয় ভয় লাগে, গা ছমছম করে। আমি ঠিক করলাম বাড়ি ফিরে যাব। চড়চড় করে রোদ উঠছে, পানির তৃষ্ণা হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। যে জায়গাটায় আছি তা অসম্ভব নির্জন। আমি বিশাল একটা বকুল গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম। ঠিক তখনই ব্যাপারটা ঘটল। গড় গড় একটা শব্দ শুনলাম গাছে, যেন কেউ গাছের ডাল নাড়াচ্ছে। আমি চমকে গাছের দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। দেখলাম গাছের ডালে একজন মানুষ বসে আছে, খালি গা, পরনে একটা প্যান্ট, চোখে গোল্ড রিম একটা চশমা। লোকটি রোগা এবং দারুণ ফর্সা। মুখের ভাব অত্যন্ত রুক্ষ। সে সাপের মতো সরসর করে নেমে এলো। একজন মানুষ গাছ থেকে নেমে আসার মধ্যে তেমন অস্বাভাবিক কিছু নেই, কিন্তু আমার শরীর কাঁপতে লাগলো। ঘামে গা চটচটে হয়ে গেল। লোকটির দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ। চশমার কাচের আড়ালেও তার চোখ চকচক করছে। সে এক পা করে এগিয়ে এলো আমার দিকে। আমার প্রচণ্ড ইচ্ছা করছিল ছুটে পালিয়ে যেতে, কিন্তু আমার পা যেন মাটিতে লেগে গেছে, নড়বার সামর্থ্য নেই। লোকটির কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নেবারও ক্ষমতা নেই। সে এগিয়ে এলো আমার দিকে, তারপর একটা চর বসিয়ে দিল। এর পরের ঘটনা আমার কিছুই জানা নেই। মিসির আলি সাহেব তার ছোট ছোট অক্ষরে প্রচুর নোট লিখেছেন। প্রায় ২৫ পৃষ্ঠার একটি বিশ্লেষণ প্রবন্ধ আছে ইংরেজিতে লেখা। কিছু পয়েন্টস আছে আন্ডারলাইন করা। দু একটি পয়েন্ট এরকম: ১. ফিরোজের গল্পে বেশ কিছু মজার ব্যাপার আছে। সে চশমা পরা একটি লোককে নেমে আসতে দেখল খালি গায়ে, কিন্তু তার পরনে আছে প্যান্ট। যে লোকটি চশমা এবং প্যান্ট পরে সে খালি গায়ে থাকে না। লুঙ্গি পরা একটি লোক খালি গায়ে নেমে এলে বাস্তব চিত্র হতো। ফিরোজ দেখেছে একটি অবাস্তব চিত্র।
অবাস্তব চিত্রগুলো আমরা স্বপ্নে দেখি। ফিরোজ কি একটি স্বপ্ন দৃশ্যের বর্ণনা করছে? ফিরোজ বলছে লোকটির পরনে ছিল প্যান্ট, কিন্তু প্যান্টের রং কি তা সে বলতে পারছে না। তার মানে কি এই যে প্যান্টের কোনো রং ছিল না? স্বপ্ন দৃশ্য সবসময় হয় সাদা কালো, স্বপ্ন বর্ণহীন। তবে সে একটি রং স্পষ্ট উল্লেখ করেছে, সেটি হচ্ছে চশমার ফ্রেমের রং। সে বলেছে গোল্ড রিম চশমা, অর্থাৎ সে সোনালি রং দেখতে পাচ্ছে স্বপ্নদৃশ্যে, যা সম্ভব নয়। তার গল্পের কোথাও সে নাজনীন প্রসঙ্গ উল্লেখ করেনি। আমার মনে হচ্ছে ফিরোজের সমস্ত ব্যাপারটায় নাজনীনের একটি ভূমিকা আছে। অসুস্থ হবার আগের রাত সে অনিদ্রায় কাটিয়েছে। অনিদ্রার মূল কারণ রূপবতী একটি মেয়ে। আমি লক্ষ্য করলাম আমার সঙ্গে কথাবার্তার সময়ও সে এই প্রসঙ্গটি এড়িয়ে যায়। কেন যায়? সে তার গল্পে বলেছে সে একটি বকুল গাছের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু যে গাছের নিচে সে দাঁড়িয়েছিল সেটা একটা বট গাছ। ফিরোজ বকুল গাছ এবং বট গাছের পার্থক্য জানবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। সে গাছের নিচে আসার আগেই একটি ঘোরের ভিতর ছিল বলে আমার ধারণা, এবং আমার দৃঢ় বিশ্বাস বকুল গাছ প্রসঙ্গে তার কোনো একটি পীড়াদায়ক স্মৃতি আছে। পরে বকুল গাছ প্রসঙ্গে আরও তথ্য আছে। ফিরোজের চশমা পরা লোকটি ছিল ফর্সা, রোগা ও লম্বা, যার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। মজার ব্যাপার হচ্ছে এই বর্ণনা আজমলের বেলায়ও খাটে। এই ছেলেটি অসম্ভব ফর্সা, রোগা এবং লম্বা। অবশ্যই সে চশমা পরে না। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়বার সময় তার চশমা ছিল, এবং সেটা ছিল গোল্ড রিম চশমা। সেই সময় ফিরোজ এবং আজমল ছিল রুমমেট। ফিরোজ প্রসঙ্গে ইংরেজিতে কিছু নোটস আছে, নোটসগুলোর বঙ্গানুবাদ দেওয়া হলো। বকুল গাছ বিষয়ে কয়েকটি কথা। আমার প্রাথমিক অনুমান ছিল বকুল গাছ প্রসঙ্গে ফিরোজের একটি পীড়াদায়ক স্মৃতি আছে। অনুমান মিথ্যা নয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি ফিরোজরা একসময় সিলেটের মীরবাজারে থাকত। তার বাসা থেকে 50 গজ দূরে একটি বকুল গাছ ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভোরবেলায় বকুল ফুল কুড়াতে যেত। ফিরোজের বয়স তখন 8 বছর। সে তার বড় বোনের সঙ্গে এক ভোরবেলায় ফুল কুড়াতে গিয়ে একটি অস্বাভাবিক দৃশ্য দেখল। একটি নগ্ন যুবতীর মৃতদেহ দড়িতে ঝুলছে। এটি একটি হত্যাকাণ্ড। মেয়েটিকে মেরে দড়িতে ঝুলিয়ে দিয়েছে। অল্প বয়স্ক একটি শিশুর কাছে নগ্ন নারীদেহ এমনিতেই যথেষ্ট অস্বাভাবিক। সেই দেহটি যদি প্রাণহীন হয় তাহলে তা সহ্য করা মুশকিল। ফিরোজ অসুস্থ হয়ে পড়ল, প্রবল জ্বর এবং ডেলিরিয়াম। শৈশবের এই দৃশ্য ফিরোজের মস্তিষ্কের নিউরনে জমা আছে, তা বলাই বাহুল্য। মিসির আলি সাহেব বাড়ি ফিরলেন 5টা বাজার কিছু পরে। আকাশে মেঘের ঘন ঘটা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার হয়ে গেছে চারদিক। ঝাঁকে ঝাঁকে কাক উঠছে আকাশে। ঝড় হবে সম্ভবত। পশু পাখিরা প্রাকৃতিক বিপর্যয়ের খবর আগে আগে পায়। ঘরে ঢুকে যে দৃশ্যটি দেখলেন তার জন্য মিসির আলি মানসিক প্রস্তুতি ছিল না। ফিরোজ বসে আছে মূর্তির মতো, তার হাতে একটা লোহার রড। সে শক্ত হাতে রড চেপে ধরে আছে। এত শক্ত করে চেপে ধরে আছে যে তার হাতের আঙুল সাদা হয়ে আছে। চামড়ার নিচের শিরা নীল হয়ে ফুলে উঠেছে। রড সে পেল কোথায়? এই প্রশ্নটির উত্তর পরে ভাবলেও হবে। ঠিক এই মুহূর্তে তাকে বুঝতে হবে ফিরোজ এরকম আচরণ কেন করছে। তিনি সহজ স্বরে বললেন, একটু দেরি করে ফেললাম। তুমি কি অনেকক্ষণ হয়েছে এসেছ নাকি? ফিরোজ জবাব দিল না। তার চোখ টকটকে লাল, নিঃশ্বাস ভারী। কি সর্বনাশের কথা! মিসির আলি প্রাণপণে চেষ্টা করলেন স্বাভাবিক থাকতে। বুঝলে ফিরোজ, খুব ঝড় বৃষ্টি হবে। আকাশ অন্ধকার হয়েছে মেঘে। তোমার হাতে ওটা কি, লোহার রড নাকি? হুম। লোহার রড নিয়ে কি করছো?
দাও রেখে দেই। না। চাটা কিছু খেয়েছো? ফিরোজ কোনো জবাব দিল না। তার দৃষ্টি তীব্র ও তীক্ষ্ণ। সিগারেট খাবে? নাও একটা সিগারেট ধরাও। আশ্চর্যের ব্যাপার, ফিরোজ রড ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে সিগারেট নিল। মনে হচ্ছে একটা ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সে এটা নিয়ে ব্যস্ত থাকবে। সিগারেট শেষ হতে লাগবে 3 মিনিট। 3 মিনিট যথেষ্ট দীর্ঘ সময়। তোমার জ্বর নাকি ফিরোজ? ফিরোজ জবাব দিল না। মিসির আলি তার কপালে হাত রাখলেন। গা ঠান্ডা হয়ে আছে। মিসির আলি বললেন, হুম, বেশ জ্বর তো। একটা ট্যাবলেট খেয়ে নাও, জ্বরটা কমবে। তিনি ড্রয়ার খুলে 100 মিলিগ্রাম লিব্রিয়ামের ট্যাবলেট বের করলেন। অত্যন্ত কড়া ঘুমের ওষুধ। কোনো রকমে খাইয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে কাজ করবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে ধরবে। মস্তিষ্কে রক্ত প্রবাহের পরিমাণ কমে আসবে। উত্তেজিত অংশগুলোর উত্তেজনা দ্রুত হ্রাস পাবে। লিব্রিয়াম একটি চমৎকার ওষুধ। নাও ফিরোজ, খেয়ে নাও। ফিরোজ কোনো রকম আপত্তি ছাড়াই ওষুধ খেয়ে ফেলল। রক্তে ওষুধ মেশবার জন্য সময় দিতে হবে, বেশি নয়, অল্প কিছু সময়। এই সময়টা গল্পগুজবে আটকে রাখতে হবে। চা খেলে কেমন হয় ফিরোজ? বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝড় বৃষ্টির মধ্যে চাটা জমবে মনে হয়। খাবে? হুম, খাবো। বসো, আমি চা নিয়ে আসছি। কিংবা এক কাজ করো, শুয়ে পড়ো, সোফায় আরাম করো। মিসির আলি বেরিয়ে এলেন। শোবার ঘরের দরজা লাগিয়ে এলেন বারান্দায়। এখন তিনি নিশ্চিন্ত বোধ করছেন। ফিরোজকে বারান্দায় এলে দরজা ভেঙে আসতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যেই লিব্রিয়াম তার কাজ করতে শুরু করবে। মিসির আলি ডাকলেন, হানিফা, হানিফা। হানিফা রান্নাঘরের দরজা খুলে বের হয়ে এলো। ভয়ে আতঙ্কে তার মুখ সাদা হয়ে গেছে। সে কাঁপছে থরথর করে। কি হয়েছিল হানিফা? হানিফা কিছু বলতে পারল না। আতঙ্ক এখনও তাকে ঘিরে আছে। মিসির আলি সাহস দেবার জন্য হানিফার মাথায় হাত রাখলেন। হানিফা ক্ষীণ স্বরে বলল, এই লোকটা একটা লোহার শিক লইয়া আমারে মারতে আইছিল। তারপর? আমি দরজা বন্ধ করে বইসাছিলাম। তারপর শুনি সে কার সাথে যেন কথা কইতেছে। কার সাথে কথা বলছে? অন্য একটা মানুষ। তুমি দেখেছো অন্য কোনো মানুষ? জি না, কিন্তু কথা শুনছি, মোটা গলা। ঠিক আছে, এখন যাও, ভালো করে 1 কাপ চা বানাও। ভয়ের কিছু নেই। হানিফা চা বানাতে গেল। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির পা এখনো কাঁপছে। চা বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। ভয় থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা। মিসির আলি ঘড়ি দেখলেন। 10 মিনিট পার হয়েছে। লিব্রিয়াম নিশ্চয়ই কাজ করতে শুরু করেছে। বসার ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। এখন নিশ্চিন্তে সেখানে যাওয়া যায়। তিনি বসার ঘরে ঢুকলেন। ফিরোজ লোহার রড হাতে বসে আছে। অসুখের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার শির দ্বারা বেয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, চা বানাতে বলে এসেছি, চা চলে আসবে। ফিরোজ চাপা গলায় বলল, আজ আপনার একটি মেয়ের সঙ্গে দেখা করবার কথা। মিসির আলির চমকে ওঠা উচিত, কিন্তু তিনি চমকে উঠলেন না। তিনি জানেন বিশেষ বিশেষ অবস্থায় মানুষের টেলিপ্যাথিক সেন্স প্রবল হয়ে ওঠে। ফিরোজের এখন সেই অবস্থা। সে ব্যাখ্যার অতীত কোনো একটি উপায়ে তার মস্তিষ্কের বায়োকারেন্ট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। একটি মেয়ের সঙ্গে আপনার দেখা করবার কথা না?
হ্যাঁ, কথা আছে। তার কাছে গেলে আপনার বিপদ হবে। কি করে বুঝলে? আমাকে বলে গেছে। কে বলে গেছে? ওই চশমা পরা লোক? হ্যাঁ। মিসির আলি লক্ষ্য করলেন ফিরোজের চোখের পাতা ঘন ঘন পড়তে শুরু করেছে। REM, র্যাপিড আই মুভমেন্ট, লিব্রিয়াম কাজ করতে শুরু করেছে। তিনি সহজ স্বরে বললেন, শোনো ফিরোজ, আমি আমার সারা জীবনে আমার নিজের লাভ ক্ষতির দিকে তাকাইনি। আমি ওই মেয়েটির কাছে যাব। ফিরোজ ঘুমিয়ে পড়ল। বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। ফিরোজকে যাবার জন্য গাড়ি পাঠিয়েছেন তার বাবা মা। মিসির আলি ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে ঘুমন্ত ফিরোজকে গাড়িতে তুলে দিলেন। ড্রাইভারকে বললেন, ও অসুস্থ, আজ রাত ওকে তালাবন্ধ করে রাখতে হবে। সকালবেলা আমি দেখতে যাব। আর শোনো, ও রাতে বিড়বিড় করে কথা টথা বলবে, একটা ক্যাসেট রেকর্ডারের ব্যবস্থা করতে বলবে, যাতে ওর সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়। এটা খুব দরকার। ড্রাইভার শুকনো মুখে তাকিয়ে রইল। মিসির আলি ঘরে পা দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে বাতাস। এরকম দুর্যোগের রাতে নীলুর কাছে যাওয়ার কোনো অর্থ হয় না। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ফিরোজের ব্যাপারে তার মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ এরকম হবে কেন? বহু খোঁজাখুঁজি করেও মিসির আলি নীলুদের বাড়ি বের করতে পারলেন না। তার কাছে কোনো ঠিকানা নেই। তিনি ইচ্ছা করেই ঠিকানা রাখেননি। না রাখাটা বোকামি হয়েছে। কাঁঠাল বাগানের যে অঞ্চলে লাল রঙের দোতলা বাড়ি থাকার কথা, সেখানে লাল রঙের কোনো বাড়িই নেই। কয়েকটি পানবিড়ির দোকানদারকে তিনি জিজ্ঞেস করলেন, লাল রঙের দোতলা বাড়ি, ভেতরে ফুলের বাগান আছে। ওরা যখন শুনল তিনি ঠিকানা জানেন না এবং বাড়ির মালিকের নামও জানেন না, তখন খুবই অবাক হয়ে গেল। ঢাকা শহরে ঠিকানা দিয়েই বাড়ি পাওয়া যায় না, আপনি আইছেন ঠিকানা ছাড়া? কেমন লোক আপনি? মিসির আলীর নিজেরও মনে হলো কাজটা বুদ্ধিমানের মতো হয়নি। স্মৃতির উপর বিশ্বাস করতে নেই। স্মৃতি হচ্ছে প্রতারক। নানাভাবে সে মানুষকে প্রতারণা করে। অন্য কোনো মানুষ হলে এতক্ষণ খোঁজাখুঁজি বন্ধ করে বাড়ি চলে যেত, কিন্তু তিনি ভিন্ন ধরনের মানুষ। কোনো একটি বিষয় শেষ না দেখে তিনি ছাড়েন না। কাজেই সকাল 10টার সময় তাকে দেখা গেল একটি রিক্সা ঠিক করতে। ঘন্টা হিসাবে চুক্তি। 1 ঘন্টা সে মিসির আলীকে নিয়ে কাঁঠাল বাগানের বিভিন্ন রাস্তায় ঘুরবে। তিনি বাড়ি বের করতে চেষ্টা করবেন। মিসির আলীর কোলে রসমালাইয়ের একটা হাঁড়ি। তিনি কি মনে করে 100 রসমালাই কিনেছেন। ছাত্রের বাড়িতে খালি হাতে যাওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু এখন মিষ্টির হাঁড়িটা একটা উপদ্রবের মতো লাগছে। মিসির আলী কেন যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাঁড়ি ভেঙে তার সমস্ত শরীর মাখামাখি হয়ে যাবে। রিক্সাওয়ালাটা বুড়ো এবং চালাক। সে খুব কম পরিশ্রমে 1 ঘন্টা পার করতে চায়। রিক্সা চলছে হাঁটি হাঁটি পা পা করে। মিসির আলী বললেন, বুড়ো মিয়া, আপনি এই যে আস্তে আস্তে রিক্সা চালাচ্ছেন, এতে কিন্তু আপনার কষ্ট বেশি হচ্ছে। প্রতিবারই নতুন করে মোমেন্টাম দিতে হচ্ছে, কিন্তু আপনি যদি জোরে চালাতেন তাহলে মোমেন্টামের জন্য বল দিতে হতো একবার। বাকি সময়টা শুধু ফ্রিকশন কাটানোর জন্য অল্প কিছু বল লাগতো। বুড়ো রিক্সাওয়ালাকে এই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব কিছুমাত্র অনুপ্রাণিত করতে পারল না। তার রিক্সার গতি আরও স্লোথ হয়ে গেল। মিসির আলী ভাবতে চেষ্টা করলেন, যে বাড়িতে আগে একবার এসেছেন সে বাড়িটি এখন খুঁজে না পাওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। অনেকগুলো কারণ হতে পারে। পরবর্তী সময়ে হয়তো লাল রঙের দালানটিকে সাদা রং করা হয়েছে, দোতলা ছিল 3 তলা করা হয়েছে, ফুলের বাগান নষ্ট করে ঘর তোলা হয়েছে। কিংবা এও হতে পারে মস্তিষ্কের যে অংশ বস্তু জগতের অবস্থানিক বিষয়গুলোর বিশ্লেষণ করে নিউরন স্মৃতিকক্ষে জমা রাখে, তার সেই অংশ কাজ করছে না। মিসির আলী হঠাৎ লক্ষ্য করলেন তার রসমালাইয়ের হাঁড়ি দুখণ্ড হয়েছে।
সমস্ত গায়ে রিকশার সিটে এবং নিচে রসে মাখামাখি। এই অবস্থায় নীলুর বাসা খোঁজার চেষ্টা করার কোনো মানে হয় না, অথচ 1 ঘন্টা পার হতে এখনো 15 মিনিট বাকি। 15 মিনিট আগে রিকশা ছেড়ে দেবারও প্রশ্ন ওঠে না। তিনি রিকশাওয়ালাকে ছায়ায় নিয়ে রিকশা দাঁড় করাতে বললেন। রসে মাখামাখি হয়ে তিনি 15 মিনিট রিকশার সিটে বসে রইলেন। মিষ্টির লোভে দু একটা কাক তার মাথার উপরে ঘুরতে লাগলো। দু একটা সাহসী কাক ছোঁ মেরে রসগোল্লার টুকরা ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে। বুড়ো রিকশাওয়ালা অবাক হয়ে তাকে দেখছে। সে তার জীবনে এমন বিচিত্র যাত্রী খুব বেশি পায়নি। মিসির আলি বললেন, 15 মিনিট পার হলে আমি চলে যাব, বুঝলেন? রিকশাওয়ালা মাথা নাড়ল। সে বুঝেছে আজ গরম সেরকম নেই। কাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আজ একটা শীতল ভাব আছে। তাছাড়া রাস্তাঘাট ঝকঝক করছে, গাছপালায় সতেজ ভাব। কচুরিপানার মতো হালকা বেগুনি ফুল ফুটে আছে জারুল গাছে। কি চমৎকার যে লাগছে দেখতে! এই ফুলগুলোর জন্যই চারদিকে একটা কোমল ভাব চলে এসেছে। মিসির আলি বাসায় ফিরলেন 11টার সময়। বাসায় এক ফোঁটা পানি নেই। 1টার দিকে বাড়িওয়ালা কল ছাড়বে, তার আগে গোসলের কোনো সম্ভাবনা নেই। রসমালাইয়ের রস সারা গায়ে মেখে বসে থাকতে হবে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হানিফাকে চা বানাতে বলে ফিরোজের ফাইল খুলে বসলেন। এই ফাইলটিতে লেখা ফিরোজ, মোহনগঞ্জ। মোহনগঞ্জে ফিরোজের অভিজ্ঞতা এবং মোহনগঞ্জ সব প্রসঙ্গে যাবতীয় খবরাখবর এখানে আছে। তিনি মোহনগঞ্জের বিভিন্ন লোকের কাছে যেসব চিঠিপত্র লিখেছেন তার কপি এবং সেই সব চিঠিপত্রের জবাবও এখানে আছে। মিসির আলি পাতা উল্টাতে লাগলেন। প্রথম চিঠিটি নাজনীনকে লেখা। তারিখ দেওয়া আছে 17/6/85। 1 বছর আগে লেখা চিঠি। আজ হচ্ছে 10/6/86। মিসির আলি নিজের লেখা চিঠির উপর চোখ বোলাতে লাগলেন। নাজনীন, কল্যাণী আসু, আমার ভালোবাসা নাও। পরিচয় দিয়ে দিচ্ছি, আমি মিসির আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ের একজন অধ্যাপক। ফিরোজ খান নামের একজন মানসিক রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত। তাকে চিকিৎসা করা হচ্ছে মেডিস্টিক সাইকোথেরাপি পদ্ধতিতে। এই রোগীকে তুমি চেনো। ও তোমাদের বাড়িতে গিয়েছিল এবং সে অসুস্থ হয়ে পড়ে তোমাদের বাড়িতেই। শোনো নাজনীন, মানসিক রোগের উৎপত্তি মনে। মানুষের মন বিচিত্র জিনিস। সমগ্র নক্ষত্রপুঞ্জের যে রহস্য ও জটিলতা আছে তার চেয়ে অনেক বেশি রহস্যময় মানুষের মন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেই রহস্যের জট খুলতে চেষ্টা করি, প্রায় সময় তা সম্ভব হয় না। ফিরোজের বর্তমান যে অবস্থা তার কারণ অনুসন্ধান করতে তোমার কিছু সাহায্য প্রয়োজন। একটু অসুস্থ ছেলের সাহায্যে তুমি কি এগিয়ে আসবে না? আমি যা জানতে চাই তা হচ্ছে ফিরোজের সঙ্গে তোমার কবার দেখা হয়েছে এবং কি কি কথা হয়েছে, কোনো কিছু বাদ না দিয়ে আমাকে জানাবে। আপাত দৃষ্টিতে অর্থহীন তথ্য অর্থবহ হতে পারে। আমার শরীরটা বিশেষ ভালো না। শরীর একটু ভালো হলে তোমাদের বাড়িটা দেখতে যাব। এই ব্যাপারে তোমার বড় ভাই আজমলের সাথে কথা হয়েছে। আদর ও ভালোবাসা নাও, মিসির আলি। চিঠির উত্তর তিনি 1 সপ্তাহের ভেতর পেয়ে গেলেন। তিনি মুগ্ধ হলেন চিঠি পড়ে। সহজ এবং আন্তরিক ভঙ্গিতে লেখা চিঠি। হাতের লেখা বড় সুন্দর। তার চিঠির অংশবিশেষ এরকম: ভাইয়া যে তার বন্ধুকে নিয়ে বেড়াতে আসবে আমি তা জানতাম। গরমের ছুটির সময় এসে বলে গিয়েছিল। ভাইয়া সেই কলেজে পড়ার সময় থেকে তার বন্ধুবান্ধবদের নিয়ে বেড়াতে আসে। আমাদের বাড়িটা বিশাল। ভাইয়া তার বন্ধুদের এই বাড়ি দেখিয়ে মন্ত্রমুগ্ধ করতে চায় বলে আমার ধারণা। যাই হোক, ভাইয়ার বন্ধুরা এলে আমার ভালো লাগে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে। ভাইয়ার মেজাজ থাকে খুব খারাপ। আপনি বোধহয় জানেন না, ভাইয়া খুব রাগী।
এবার যখন ফিরোজ ভাই বেড়াতে এলো আমার মোটেও ভালো লাগেনি, কারণ ভাইয়ার এই বন্ধুকে এখানে নিয়ে আসার পেছনে একটি উদ্দেশ্য ছিল যা আমার পছন্দ হয়নি। ভাইয়া চাচ্ছিল আমি তার বন্ধুর সঙ্গে গল্প টল্প করি, চাটা বানিয়ে দিই, এবং তা করলেই তার বন্ধু আমাকে পছন্দ করে ফেলবে, আমার শারীরিক ত্রুটি তার চোখে পড়বে না, আমার একটি ভালো বিয়ে হবে। ভাইয়ার ধারণা তার এই বন্ধু পৃথিবীর সেরা মানুষদের একজন। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নিশিথিনী। আজকে শেষ হলো গল্পটির প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।